দুপুরে মাত্র খেতে বসেছি, এমন সময় শাশুড়ি মা হঠাৎ করে বলে বসলেন, এটা তোমার বাপের বাড়ি না, এত আগে আগে খেতে বসবে না, সবার খাওয়া শেষ হলে তারপরে তুমি খেতে বসবে। আমি সরু চোখে শাশুড়ির দিকে তাকিয়ে বললাম, আপনার কথায় আমার পেট চলবে না, আমার যখন খিদে পাবে আমি তখনই খাবো, খিদে সহ্য হয় না আমার। তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন আর আমাকে কড়া গলায় বললেন, এই মেয়ে, এটা কি তোমার বাপের বাড়ি পেয়েছো? যা মন চাই তাই করবা, যা মুখে আসছে তাই বলছো, তোমার বাপ মা তোমাকে কিছু শিখায়নি? আমি একটুও মাথা গরম করলাম না, আমি খুব শান্ত গলায় বললাম, এটা আপনারও বাপের বাড়ি না, আর তাছাড়া আপনাকে তো কেউ শিখায়নি যে আর কাউকে না খাইয়ে রাখতে হয় না, আর কেউ খেতে বসলে তাকে বাজে কথা বলতে হয় না। তখন আমার শাশুড়ি আরো রেগে গিয়ে বললেন, কি বললে তুমি? তোমার এত সাহস কিভাবে হয় আমার মুখে মুখে তর্ক করার? আমি বললাম, মা, আমি তো কথার পিঠে কথা বলেছি, সাহসের কি হলো এখানে? শাশুড়ি বললেন, তোমার মধ্যে সামান্য ভদ্রতাটুকুও নেই, একজন মায়ের বয়সী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এটা তোমার জানা নেই? মায়ের বয়সী মহিলারা যদি মায়ের মতো আচরণ না করে তাহলে সম্মান আশা করে কি করে? যতদূর মনে পড়ে আমার মা খাবার নিয়ে কখনোই খোঁটা দেয়নি, কথা শোনায়নি, কখনো খাবার বসলে চিৎকার চেঁচামেচি করেনি। এখন তার সম্মানটা অন্য কাউকে দিলে তাকে অপমান করা হবে। শাশুড়ি মা আর কোনো কথা বললেন না, কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেলেন। আমি বহু কষ্টে আমার খাওয়াটা শেষ করলাম। আমি জানি এই ঘটনা এখানেই শেষ হবে না। একান্নবর্তী পরিবারে কখনো দু এক কথায় ভালোভাবে সমাধান হয় না। হাত মুখ ধুয়ে আমি আমার রুমে চলে গেলাম। যাওয়ার সময় শুনলাম আমার শাশুড়ি মা বলছে, আজকালকার মেয়েরা চরম বেয়াদব, বড়দের মুখে কথা বলাটাই তারা স্মার্টনেস মনে করে। বেশ আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন। কাকে বলতেছিলেন সেটা আর আমি দেখতে গেলাম। আমি সোজা আমার রুমে চলে আসলাম। রুমে এসে আমার দরজাটা বন্ধ করে দিলাম। মাসখানেক আগে আমাদের বিয়ে হয়েছে। আমার স্বামীরা 3 ভাই 2 বোন, সে বড়, বাকি ভাই বোনদের এখনো বিয়ে হয়নি। আমরা সবাই একসাথে জয়েন্ট ফ্যামিলিতেই থাকি। আমাদের বিয়েটা পারিবারিক ভাবেই হয়। আমার স্বামী সবেমাত্র BCS পাশ করেছেন। যখন আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আমার বাবা এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন, কারণ সাধারণ পরিবারের বাবারা এমন পাত্র কখনোই হাতছাড়া করবেন না। আমার বাবাও করেনি। বিনা যৌতুকে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার সাথে আমাকে বিয়ে দিয়ে দিলেন। আর এমন ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়াটাকে সারা জীবনের পুণ্যের ফল মনে করলেন আমার বাবা। কতটা পুণ্যের ফল তিনি পেয়েছিলেন আমি জানি না, তবে আমার স্বামী যথেষ্ট ভদ্র মানুষ। বিনা কারণে হয়তো গালমন্দ করেন না, বাজে কথাও বলেন না, স্ত্রী এবং তার সম্মানের উপরে যথেষ্ট যত্নশীল। এই তো কয়েকদিন আগে আমার খালা শাশুড়ি এসেছিলেন আমাদের বাসায়। তিনি অনেক আক্ষেপ নিয়ে বলেছিলেন, মানিকের বিয়ে আরো ভালো ঘরের মেয়ের সাথে হতে পারতো, বউটার সাথে একদমই মানায়নি, মেয়ের গায়ের রংটাও ওর থেকে বেশ চাপা, আহামরি দেখতেও সুন্দর না, বড়লোক ঘরের মেয়েও না, কি দেখে তোমরা বিয়ে করালে কে জানে। এতটুকু বলেই তিনি ক্ষান্ত হননি। আমাকে শুনিয়ে শুনিয়ে তিনি আরো অনেক কথা বলতে লাগলেন। তখন আমার স্বামী রেগে গিয়ে বলে উঠলেন, কোন সাহসে আপনি আমার স্ত্রীর সম্পর্কে এগুলো কথা বলছেন? আমার বউকে ছোট করার অধিকার আমি কাউকেই দিই। খালা শাশুড়ি তখন বলে উঠলেন, আমি কি মিথ্যা কথা বলেছি? তুই চাইলে এর থেকে 1000 গুণ ভালো মেয়ে বিয়ে করতে পারতিস। তখন মানিক বলল, আমি কি করতে পারতাম কি পারতাম না সেটা আপনার কাছ থেকে শুনতে চাইনি। আর আপনি যদি আমার স্ত্রীকে সম্মান করতে না পারেন আর তাকে মেনে নিতে যদি আপনার অনেক বেশি কষ্ট হয় তাহলে আপনি আমার বাড়ি থেকে চলে যেতে পারেন। আমার খালা শাশুড়ি সেদিনই চলে গেলেন। আমার শাশুড়ি মা তাকে অনেক আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। সে চলে গিয়েছিল কাঁদতে কাঁদতে। এই ঘটনা ঘটার পর আমার শাশুড়ি আমাকে আরো বেশি দেখতে পারতেন না, উঠতে বসতে আমাকে কথা শোনাতেন। যাই হোক, বিকাল হয়ে গেছে। শাশুড়ি মায়ের জন্য 1 কাপ চা বানিয়ে তার রুমে নিয়ে গেলাম। শাশুড়ি মা বলে উঠলো, তুমি এখানে কি করছো? আমি বললাম, আপনার জন্য চা নিয়ে এসেছি মা, আপনি তো বিকালবেলা চা খান। তখন শাশুড়ি মা বলে উঠলো, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। তিনি আরো বললেন, আমার গায়ে এখনো যা শক্তি আছে তাতে আমি নিজের চা নিজেই বানিয়ে খেতে পারবো, তোমার কিচ্ছু করার প্রয়োজন নেই। আমি ওনার কথায় রাগও হলাম না, বিরক্তও হলাম না, বরং তার কাছে গিয়ে বসলাম আর বললাম, মা, আপনি কি আমাকে অপছন্দ করেন? আমার কথা শুনে তিনি বললেন, এ কথার মানে কি? আমি জানতে চেয়েছি আপনি আমাকে অপছন্দ করেন কিনা। তিনি আমার কথার কোনো জবাব দিলেন না। তিনি অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলেন। আমি একটু হাসি মুখেই বললাম, মা, শাশুড়ি আর বইয়ের মধ্যে এরকম তিক্ত সম্পর্কের জন্য দায়ী কারা? আমাদের সমাজ দায়ী। এই প্রথাগুলো কে চালু করেছে? তখন তিনি আমাকে বললেন, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না, আমার ঘর থেকে তুমি বেরিয়ে যাও। তখন আমি বললাম, আমি ঘর থেকে বের হয়ে যেতেই পারি, তারপর কি হবে? তখন আমার শাশুড়ি বলে উঠলেন, তুমি কি বলতে চাও? আমি বললাম, শাশুড়ি বৌমা দ্বন্দ্বের মধ্যে সবসময় শাশুড়িরই জিত হয়। অবশ্য হাতে গোনা কয়েকটা কাপুরুষ থাকে যারা মায়ের আসলেই মুখ লুকিয়ে রাখে। আর যেসব পুরুষ এসব সমাধানের জন্য লড়াই করে তার কি হয় বলেন তো শাশুড়ি আম্মা? আম্মা বললেন, মানে? আমি বললাম, মানেটা খুব স্পষ্ট। এই শাশুড়ি বউয়ের ঝগড়ার মাঝখানে সবচেয়ে বেশি কে ভোগে বলেন তো? সেই ভদ্রলোক।
তার মা এবং বউ দুজন প্রতিদ্বন্দ্বীর মতো সবসময় লেগে থাকে। শাশুড়ি আম্মাকে আমি মলিন মুখে বললাম, একটা কথা কি জানেন তো মা, গাছ তেমনি ফল দেয় যেমন আমরা তাকে যত্ন করি। আপনি আজ আমার সাথে যেমন ব্যবহার করবেন, কাল কিন্তু আমার কাছ থেকে ঠিক তেমন ব্যবহারটাই ফেরত পাবেন। আজ আমার জায়গায় যদি আপনার একটা মেয়ে থাকতো, তাহলে কি আপনি এই ব্যবহারটা তার সাথে করতে পারতেন? আমার শাশুড়ি মা চুপ করে রইলেন, তিনি আর কোনো কথাই বললেন না। আমি আবারও বললাম, মা আপনিও তো একসময় বৌমা ছিলেন, তখন আপনার শাশুড়ি আপনার সাথে কেমন ব্যবহার করেছে সেটা আমি জানি না, কিন্তু আমরা তো ভালো হয়ে থাকতে পারি মা। যুগ যুগ ধরে চলে আসা এই কুৎসিত প্রথা তো আমরা বদলাতে পারি না, কিন্তু আমরা তো চাইলে আমাদের পরিবারকে বদলাতে পারি। শাশুড়ি আর বৌমা মিলে আমাদের সংসারটাকে শান্তির গড়ে তুলতে পারি। আর আমাদের মধ্যে এই ঝগড়া দ্বন্দ্ব দিন দিন যদি বেড়েই চলে, তিক্ত পর্যায়ে চলে যায়, তখন সংসারটা ভাগাভাগির পর্যায়ে চলে যাবে। হয় আপনার ছেলে আমাকে নিয়ে আলাদা সংসার করবে, আর না হলে আমাকে ছেড়ে দিবে। তখন এই পরিণতির জন্য কে দায়ী থাকবে মা? সমাজ পরিবর্তন করতে না পারলেও আমাদের পরিবারটা আমরা পরিবর্তন করতে পারি। আর আজকের এই ভিডিওতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।